নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় যুদ্ধের অর্থনীতি। আর এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। 28শে ফেব্রুয়ারি আমাদের ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হয়। সেই হিসেবে যুদ্ধ প্রায় 6 দিনের মাথায় পড়লো। এই যুদ্ধের একটা দিক আছে, যুদ্ধে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটা যেমন একটা দিক, কিন্তু তার চেয়ে বড় দিক এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বব্যাপী এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সারা বিশ্বে কিভাবে পড়ছে। তো আপনি কিভাবে দেখছেন এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্ববাসীর উপর কিভাবে পড়ছে? দেখুন, যুদ্ধের নানান প্রভাবের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনৈতিক প্রভাব। এই অর্থনৈতিক প্রভাব কাঁচা তেলকে কেন্দ্র করে, কারণ সারা বিশ্বে তেলের আমদানি এবং রপ্তানি হয় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। সেই হরমুজ প্রণালী এখন ইরানের অধীনে আছে এবং ইরান ঘোষণা করে দিয়েছে রাশিয়া এবং চীনের তেলের যে ট্যাঙ্কার সেগুলোকে যেতে দেবে, অন্য কারো তেলের ট্যাঙ্কারকে সে যেতে দেবে না। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ভারতবর্ষের তেলের উপরে, অর্থাৎ অপরিশোধিত যে তেল, সেই তেলের সঙ্গে মানে বিভিন্ন বাজারের বিভিন্ন দ্রব্যের মূল্য নির্ভর করে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েল এবং আমেরিকা যখন একটা শিবির তৈরি করলো, তার বিরোধী শিবিরে কারা আছে, কারা ইরানের পাশে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে সারা বিশ্বের রাজনীতি বা গ্লোবাল পলিটিক্স পাল্টাতে শুরু করলো। আমরা দেখলাম ইরানের পক্ষে তুরস্ক, রাশিয়া, নরওয়ে, উত্তর কোরিয়া এবং সেই সঙ্গে পাকিস্তান, হিজবুল গোষ্ঠী এবং একদম শেষ দিকে চীন, তারা ইরানের পক্ষে রয়েছে। আবার একই সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে রয়েছে জার্মানি, রয়েছে ফ্রান্স, ব্রিটেন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিন, কুয়েত, সৌদি আরব, ইউক্রেন, কানাডা, বেলজিয়াম, এরা সব রয়েছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে। ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষ নেয়নি, অর্থাৎ ভারত, ভেনিজুয়েলা, ওমান এন্ড আয়ারল্যান্ড, এই চারটে দেশ তাদের নিজেদের অবস্থান বলেন, মানে সরাসরি ভাবে ইরানকে সাপোর্ট করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং আপনি জানেন যে রাজনৈতিক ভাবে ইসরায়েল থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষে আসার পরেই এই যুদ্ধটা শুরু হলো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই হরমুজ প্রণালী যদি ভারতবর্ষের যে তেল আসার কথা, ওই যে ট্যাঙ্কার গুলো যদি আটকে দেয়, তাহলে ভারতবর্ষের তেলের দাম আরো বাড়তে থাকবে। আর তেলের দাম বাড়লে সার্বিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে, অর্থাৎ এর প্রভাব একেবারে পরোক্ষভাবে প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের উপর পড়বে। যুদ্ধের অর্থনীতিতে আমরা দেখি যে এক একটা রাষ্ট্রের যেমন অর্থনীতি অনেকটা নির্ভর করে, যুদ্ধ শুরু হলে আরেকটা দিক খুলে যায় এই অর্থনীতির সঙ্গে, যে যুদ্ধ অস্ত্র কেনা বেচা, যে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ অস্ত্র কেনা বেচা করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জানেন যে আজ সকালেই আমেরিকা এরকম একটা হুঙ্কার দিয়েছে যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হতে পারে বা ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আবার একদিকে সংখ্যালঘু দেশগুলো, অর্থাৎ যেখানে মুসলমানরা রয়েছে, তাদের আবার শিয়া এবং সুন্নি, তাদের যে একটা শ্রেণীবিন্যাস রয়েছে, এই যুদ্ধটা এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। এবং বারবার বলা হচ্ছে যে ইরান যাতে বর্ষতা স্বীকার করে। ইরান কিন্তু পাল্টা আক্রমণ করছে বা হানা করছে কোথায়? আমেরিকার বেস যেগুলো আছে মিডল ইস্টে, সেই দেশগুলোতে। এরপরে হুঙ্কার দিচ্ছে আমেরিকা যে তারা আগামী দিনে দেখে নেবে বা অন্যায় করছে। দেখুন, একটা কথা তো গুরুত্বপূর্ণ, যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস দেখেছিলাম, সেই লিগ অফ নেশনস শেষ পর্যন্ত ব্যর্থ হয় 20 বছর বা দুটো ডিকেডের মধ্যে, দশকের মধ্যে। তারপরে আবার আমরা দেখলাম 1945 সালে ইউনাইটেড নেশনস তৈরি হলো। কিন্তু আপনি বলুন, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে ইউনাইটেড নেশনস এর ভূমিকা কি? এখন তো ইউনাইটেড নেশনস কে দেখে মনে হচ্ছে ছোট জগন্নাথ, সে হাত গুটিয়ে বসে আছে। আমেরিকার পাপেট, আমেরিকা যা করছে সেগুলো মেনে নিচ্ছে।
এই যে তাদের যে ভূমিকাটা, এটা নিন্দনীয়। এবং কাদের আশ্বাসে বিশ্বের দেশগুলো এক হবে, অন্য দেশের মধ্যে হস্তক্ষেপ করবে না। আপনি ভাবুন, ভেনেজুয়েলার মতো একটা কান্ট্রি, সেখানে আমেরিকার সেনাবাহিনী গিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে, সারা বিশ্ব চুপ আছে। ইরানের যাই হোক, একটা রাষ্ট্রের সঙ্গে আমার যা দ্বন্দ্ব থাকুক, যা থাকুক, তার প্রথম কাজ কি হবে? রাষ্ট্রপ্রধানকে মেরে দেওয়া। এ কোন বিশ্বে আমরা বাস করছি? একদিকে আপনি আপনি অর্থনৈতিক ভাবে, আপনি আপনি ইরানের রাষ্ট্রপ্রধানকে মেরে দেওয়ার কথা বললেন, তার আগে আপনি হরমুজ প্রণালীর কথা বললেন, এবং রাশিয়া এবং চীন ইরানের পাশে আছে এ কথা আপনি বললেন। ব্রিটেন কিন্তু জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধতা করবে না, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। পরবর্তীকালে তাদের অবস্থান বদল হয়েছে কিনা সম্প্রতি সেটা অন্য প্রশ্ন, কিন্তু গতকাল অবধি তাদের যে প্রধানমন্ত্রী সে বলেছিল যে আমরা এই যুদ্ধে ইরানের বিরোধিতা করব না। এবার এই যে আপনি বললেন রাশিয়া এবং চীনের যুদ্ধ জাহাজকে বা তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে ইরান যেতে দেবে, অন্য দেশকে যেতে দেবে না, বিশেষ করে ভারতকে যেতে দেবে না। এর ফলে কি আমরা মনে করতে পারি যে ভারতের বৈদেশিক নীতির ব্যর্থতার কারণেই ইরান এই অবস্থান নিল? দেখুন, বৈদেশিক নীতি ব্যর্থ হয়েছে এটা নিয়ে না ভাবার কোনো কারণ নেই। তার কারণ আপনি ভেবে দেখুন, বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় আসার পর, ঠিক যখন তিনি ক্ষমতায় আসছেন তার আগে, কংগ্রেস জামানায় ভারতের সঙ্গে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক কি ছিল? আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এদের কি সম্পর্ক আছে? আপনি তিনটে দেশের নাম বলতে পারবেন যার সঙ্গে ভারতবর্ষের ওয়ার্কেবল কন্ডিশন, কাজ করার মতো সম্পর্ক রয়েছে? আজকে নেপালের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে, আজকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, পাকিস্তানের সঙ্গে হয়েছে, মালদ্বীপের সঙ্গে হয়েছে, মায়ানমারের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক নেই, বরং আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটা ভালো হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে মিডল ইস্টের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত ছিল, ইরানের সঙ্গে তো আমাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা খুব একটা স্বাস্থ্যকর জায়গায় যায়নি। তাহলে আজকে স্ট্র্যাটেজিক্যালি, যেহেতু আমি একটু আগে বলছিলাম, ভারতবর্ষ কোনো পক্ষই নেয়নি, ইরানকেও সমর্থন করেনি, আমেরিকা ইসরায়েলকেও সমর্থন করেনি, সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষ তার অর্থনীতিকে বাঁচানোর, যেহেতু বলা হচ্ছে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ, সেই অর্থনীতিকে বাঁচিয়ে তাদেরকে স্ট্র্যাটেজিক বা বৈদেশিক নীতি তৈরি করা দরকার ছিল। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভারতবাসীরা চাই ভারতবর্ষের অর্থনীতি যেন ভেঙে না পড়ে। নরেন্দ্র মোদীর প্রভাব বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে রয়েছে, তিনি উদ্যোগী হবেন নিশ্চয়ই। এবং কিভাবে ইরানের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে যে সখ্যতা তৈরি করা, সেই সখ্যতাটা তৈরি করতে পারবেন কিনা। কারণ এই অবস্থাটা আপনার মনে থাকবে, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল তখন ভারত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যুদ্ধ থামানোর ক্ষেত্রে। এক্ষেত্রে ভারতবর্ষও নিশ্চয়ই চাইবে যে ভারতের অর্থনীতি বাঁচুক, একই সঙ্গে মিডল ইস্টের যে ইকোনমি এবং আমেরিকার যে পুঁজিবাদী ইকোনমি, তার মধ্যে যেন একটা সাম্য থাকে, সেইটা ধরে রাখার চেষ্টা করবে। আপনি এই যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বললেন, সম্প্রতি আজকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি দেখে থাকবেন যে ভারত মহাসাগর অঞ্চলে ইরানের একটি জাহাজ, যুদ্ধ জাহাজ, তাকে আমেরিকার সেনাবাহিনী টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে। কিন্তু তারপরও ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে শ্রীলঙ্কা সরকার সেই জাহাজের নাবিকদের, সেনাদেরকে উদ্ধার করেছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এবং এই যুদ্ধ জাহাজ কিন্তু কোনো যুদ্ধ করতে আসেনি, তারা ভারতবর্ষে যে সামরিক মহড়া হচ্ছিল তাতে অংশ নিতে এসেছিল। ফলে এক কথায় বলা যায় যে ইরানের এই যুদ্ধ জাহাজ ভারতের অতিথি ছিল। তো সেই অতিথি ফেরার পথে যদি আক্রান্ত হয় এবং তাদের যদি বিপর্যয়ে পড়ে, তাহলে ভারত সরকারের তো সৌজন্যমূলক কোনো বিবৃতি দেওয়া উচিত ছিল, যেটা শ্রীলঙ্কা সরকার দেখাতে পারলো, যে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিল। ভারত সরকার এখনো সেইভাবে তাদের সমর্থনে কোনো কথা বলেনি। এটা তো তাদের একটা বৈদেশিক নীতির মধ্যেই পড়ে। দেখুন, ভারতকে এখানে অনেক ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে।
তার কারণ এটা মনে রাখতে হবে, ভারত এখন আমেরিকা বিরোধী কোনো কথা বলতে পারবে না। আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা রয়েছে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের বাহিনী তো আক্রমণ করেছে, সুতরাং সে কোনো কথা, অথচ আপনি যে সৌজন্যের কথা বলছেন সেই সৌজন্যটা কাম্য ছিল যদি সঙ্গে সঙ্গে নিন্দা করা হতো। যে যে যুদ্ধ করতে আসেনি ভারতে, বরং মহড়া দিতে এসছে, সুতরাং তাকে নিন্দা করাটা গুরুত্বপূর্ণ, অন্তত একটা বার্তা দেওয়া, সেই বার্তা দেওয়াটা উচিত ছিল। কিন্তু এর পাশাপাশি একদম চরম সিদ্ধান্ত নেওয়া, তার প্রতিবাদ করা, সেই জায়গাটা কিন্তু ভারতের নেই। কারণ ভারত একই সঙ্গে চাইছে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, আবার ইরানের সঙ্গেও বা মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে। এই যে তেলের অর্থনীতি, এই তেলের অর্থনীতি আসলে এক একটা দেশের মূল অর্থনীতি জিডিপির সঙ্গে সম্পর্কিত। তার কারণ হচ্ছে যে তেলের দাম বাড়লে সামগ্রিকভাবে, এটা আপনি জানেন, যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে। মধ্যবিত্ত যারা আছে, যে দেশের পার ক্যাপিটা ইনকাম কম, তাদের উপর একটা চাপ পড়বে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি বলা যায়, অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়েছে। দেখুন, এই যে লবি তৈরি করা, অর্থাৎ শিবির তৈরি করা, আর একই সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা রাখা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই এখন ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনি আপনার বক্তব্য শুরুতে বললেন 167টা শবদেহ কবর দেওয়ার যে প্রস্তুতি, সেটা কথা বললেন। কিন্তু দেখুন, একটা কথা তো মানতেই হবে যে ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েল যেদিন আক্রমণ শুরু করে তার আগে পর্যন্ত কিন্তু এই দুটো শিবিরই আলোচনার টেবিলে ছিল, এবং বিনা প্ররোচনায় দিনের বেলা তারা কিন্তু আক্রমণ হানায় কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই, কোনো রকম মানে প্ররোচনা ছাড়াই। এই এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখবেন? এবং সেই হামলাতে প্রায় 85 জন শিশু স্কুল ছাত্র মারা গেছিল। এটা তো নিন্দার কোনো ভাষা নেই। আমি জানি না কোনো মানবিক দিক থেকে, অর্থাৎ যদি সে মানুষ হয়, সে যে রাষ্ট্রেরই হোক না কেন, তার যদি একটু মন থাকে এবং মানুষের কোনো কোয়ালিটি থাকে, তাহলে যে নিরীহ শিশুগুলো ফুলের মতো, তাদেরকে না জানিয়ে তারা নিরাপরাধে তাদের উপর আক্রমণ করা হলো, স্কুলগুলোতে আক্রমণ করা হলো, এটা কোনো দেশই মেনে নিতে পারে না, কোনো রাষ্ট্রপ্রধানই মেনে নিতে পারে না। যে রাষ্ট্রপ্রধান এটা মেনে নিচ্ছে, যে রাষ্ট্রপ্রধান এটা করছে, সে আর যাই হোক মানুষ নয়, আজকের দিনের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। আর ছোট জগন্নাথের মতো ইউনাইটেড নেশনস চুপ করে বসে আছে, মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনও বসে আছে। এটা কোন বিশ্ব? আগামী দিন কোন বিশ্বের দিকে যাচ্ছি আমরা? সবই কি অর্থনীতি আর প্রযুক্তি নির্ভর করবে? মানবিকতার কোনো দাম থাকবে না? আমরা তো দিন দিন রোবট হয়ে যাচ্ছি। আমাদের কাছে যদি হিংসা প্রধান হয়, আমরা যদি ওই শিশুগুলোর কথা না ভাবি বিভিন্ন রাষ্ট্রের, তাহলে আমরা ঘুমাবো কি করে শান্তিতে? এই রাষ্ট্রপ্রধানরা যে এখনো ঘুমাতে পাচ্ছেন, এটাই আমাদের লজ্জা। আপনি মানবতার কথা বললেন, এবং আমরা আশা করব আগামী দিনে সমস্ত রাষ্ট্রনায়কদের মধ্যে যেন সেই মানবিকতার ছিটে ফোঁটা অন্তত দেখা যায়, তার বহিঃপ্রকাশ যেন আমরা তাদের কার্যকলাপের মধ্যে দেখতে পারি। এই আশা জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।